আজকে আমরা জুল ফ্রি এক্সপ্যানশন নিয়ে কথা বলবো এবং একই সাথে রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস এবং এন্ট্রপি নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে একটি অ্যাডিয়াব্যাটিক সিলিন্ডার আছে। অ্যাডিয়াব্যাটিক সিলিন্ডার মানেই হলো এই সিলিন্ডারের ভেতর দিয়ে কোনো হিট ট্রান্সফার পসিবল না। এবং এই একটি পিস্টনের মাধ্যমে এই সিলিন্ডারটি দুটি কম্পার্টমেন্টে বিভক্ত। একটি কম্পার্টমেন্টে কিছু গ্যাস আছে এবং অপর কম্পার্টমেন্টটি পুরো ফাঁকা, অর্থাৎ ভ্যাকুয়াম। এই কম্পার্টমেন্টের ভলিউম ভিআই, গ্যাসের প্রেসার পিআই এবং টেম্পারেচার টি, এবং এই টোটাল সিলিন্ডারটির ভলিউম ভিএফ। এখন আমরা খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ খুব দ্রুত, এই পিস্টনটিকে টেনে এই পাশে নিয়ে আসলাম, খুবই দ্রুত। অর্থাৎ গ্যাস এক্সপান্ড করার আগেই আমরা এই পিস্টনটিকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, আমরা খুব দ্রুত পিস্টনটিকে সরিয়ে এখানে নিয়ে আসলাম এবং গ্যাসের অ্যাটমগুলো মুভ করার আগেই আমরা এই পিস্টনটিকে সরিয়ে এই পাশে নিয়ে আসলাম। তাহলে যেটা হলো, এখানে যেহেতু ভ্যাকুয়াম, সো গ্যাস এই পাশে ছড়িয়ে পড়বে এবং একটা সময় পুরো সিলিন্ডার জুড়ে গ্যাসের প্রেসার ডেনসিটি সমান হবে। সো এই গ্যাস মলিকুলগুলো পুরো সিলিন্ডার জুড়ে ছড়িয়ে পড়লো এবং যেহেতু আমাদের গ্যাসের ম্যাস সমান এবং ভলিউম বেশি, সুতরাং ডেনসিটি অবভিয়াসলি কমে যাবে। এখন যেহেতু গ্যাস এখানে ফ্রিলি এক্সপ্যান্ড করলো, তাহলে তাই এবং বিজ্ঞানী জুল এই এক্সপেরিমেন্টটি আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এটিকে জুল ফ্রি এক্সপ্যানশন বলা হয়। এখন কথা হচ্ছে, এই প্রসেসে চেঞ্জ অফ এন্ট্রপি কত? তোমরা হয়তো অনেকেই এই সূত্রটি জানো। ডিএস, যেখানে এস হচ্ছে এন্ট্রপি, ডিএস মানে হচ্ছে ইনফাইনিটেসিমাল চেঞ্জ ইন এন্ট্রপি, ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি। টি হচ্ছে টেম্পারেচার এবং ডিকিউ হচ্ছে সিস্টেমে কি পরিমাণ হিট ট্রান্সফার হলো। অর্থাৎ যদি সিস্টেম হিট গ্রহণ করে তখন ডিকিউ পজিটিভ, এবং যদি সিস্টেম হিট ছেড়ে দেয় তাহলে ডিকিউ নেগেটিভ। সো এখানে আমাদের এই সিস্টেম একটি অ্যাডিয়াবেটিক সিস্টেম, অর্থাৎ কোনো হিট ট্রান্সফার পসিবল না। সুতরাং ডিকিউ জিরো। ডিকিউ যদি জিরো হয় তাহলে এই সূত্র আমাদের বলছে ডিএস ইকুয়াল টু জিরো। এখন কথা হচ্ছে, ইজ দিস কারেক্ট? তোমরা যদি মনে করো ডিএস ইকুয়াল টু জিরো, তাহলে তোমরা এন্ট্রপির এই সূত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশন তোমরা মিস করে গেছো। সেটা হচ্ছে, এই সূত্র অ্যাপ্লিকেবল শুধুমাত্র রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে। আদারওয়াইজ ds greater than dq by t for irreversible process. বেসিক্যালি ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তুমি এরকম কোনো ডাইরেক্ট সূত্র পাবে না যার মাধ্যমে তুমি এন্ট্রপি ক্যালকুলেট করতে পারো। এখন কথা হচ্ছে, ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে তাহলে কিভাবে আমরা এন্ট্রপির চেঞ্জ মেজার ক্যালকুলেট করব? এটা বলার আগে আমার মনে হয় রিভার্সিবল প্রসেস এবং ইরিভার্সিবল প্রসেস নিয়ে কিছু কথা বলা দরকার। প্রথমে বলে নেই রিভার্সিবল প্রসেস কি, তারপর আমরা বলবো রিভার্সিবল প্রসেস হওয়ার কন্ডিশন কি কি। ধরলাম সিস্টেম প্রথমে কোনো একটা স্টেটে ছিল, অর্থাৎ স্টেট বলতে আমি বোঝাচ্ছি প্রেসার, ভলিউম, টেম্পারেচার ইত্যাদি, এবং এই স্টেট থেকে ফাইনাল অন্য একটি স্টেটে গেল। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট। এটা হচ্ছে একটা প্রসেস। সাম প্রসেসের মধ্য দিয়ে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে গেল, অর্থাৎ ইনিশিয়ালে একটা প্রেসার ভলিউম ছিল, ফাইনাল একটা প্রেসার ভলিউমে পৌঁছলো। এখন আমি বললাম ফাইনাল স্টেট থেকে আবার আগের স্টেটে ব্যাক করলো সিস্টেমটা। রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কোনো একটা সিস্টেম ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটে ব্যাক করতে পারবে এবং এতে সিস্টেমের যে সারাউন্ডিংস, অর্থাৎ সিস্টেমের আশেপাশে যা আছে সেগুলোও ঠিক আগের অবস্থায় ফিরে যাবে। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে।
ধরলাম আমরা ফ্রিজ থেকে কিছু বরফ বের করে রেখে দিলাম। সো আইস ফ্রিজ থেকে বের করে বরফ বের করে রেখে দিলাম। এতে যেটা হলো, বরফ কিছু এনভায়রনমেন্ট থেকে কিছু হিট অ্যাবজর্ব করে পানি হয়ে গেল। এখন আমি করলাম কি, আবার পানিকে ফ্রিজের ভিতর রাখলাম এবং পানি আবার বরফে পরিণত হলো। এবং পানি যদি বরফে পরিণত হতে চায় তাহলে অবশ্যই তাকে কিছু হিট ছেড়ে দিতে হবে। কিউ পরিমাণ হিট ছেড়ে দিল এনভায়রনমেন্টে, পানি আবার বরফে পরিণত হলো। এখন কথা হচ্ছে, ইজ দিস প্রসেস রিভার্সেবল? অ্যান্সার হচ্ছে নো। কারণ এনভায়রনমেন্ট থেকে যেই পরিমাণ হিট অ্যাবজর্ব করে বরফ থেকে পানি হয়েছে, পানি থেকে বরফ হওয়ার সময় এনভায়রনমেন্টে তার চেয়ে বেশি হিট ছাড়বে। তার কারণ হলো, বেসিক্যালি আমরা এটাকে Q1 বললাম, এটাকে Q2 বললাম। কারণ হলো, আমরা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল থেকে জানি, কোনো ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে যদি আমরা হিট ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের কিছু ওয়ার্ক ডান করতে হবে। ধরলাম এটা হচ্ছে একটা রেফ্রিজারেটর। সো এটা হচ্ছে একটা ঠান্ডা বস্তু, লো টেম্পারেচার TL, টি লো টেম্পারেচার। এটা হচ্ছে রেফ্রিজারেটর। সো লো টেম্পারেচার রিজার্ভিয়ার থেকে রেফ্রিজারেটর কিছু হিট অ্যাবজর্ব করে, ধরলাম যে QL, এবং একই সাথে কিছু এক্সটার্নাল ওয়ার্ক ডান আমাকে করতে হয়, এবং এই এক্সটার্নাল ওয়ার্ক ডান এবং এই যে QL, এই পুরোটা আমাদের QH হিসাবে এনভায়রনমেন্টে ছেড়ে দেয় রেফ্রিজারেটর। এনভায়রনমেন্টের টেম্পারেচার ধরলাম TH, এবং TH ইজ গ্রেটার দেন TL, এবং এই ক্ষেত্রে QH ইকুয়াল টু QL প্লাস W। এখানে আমাদের রেফ্রিজারেটর যখন ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে হিট ট্রান্সফার করে তখন রেফ্রিজারেটরকে কিছু ওয়ার্ক ডান করতে হয়, এবং সেই ওয়ার্কটা হিট হিসেবে আবার এনভায়রনমেন্টে ছেড়ে দেয়। অর্থাৎ রেফ্রিজারেটর যখন যে পরিমাণ হিট ছাড়বে এনভায়রনমেন্টে, সেটা Q1 এর চেয়ে বেশি হবে। কারণ হচ্ছে এই Q1 প্লাস কিছু ওয়ার্ক ডান করবে রেফ্রিজারেটর, টোটালটা হচ্ছে এনভায়রনমেন্টে ছাড়বে। অর্থাৎ এখানে Q2 ইজ গ্রেটার দেন Q1। তার মানে যেটা দাঁড়ালো, এনভায়রনমেন্ট আগে যে অবস্থায় ছিল, অর্থাৎ যখন বরফ থেকে পানি হলো, তারপর পানি থেকে আবার যখন বরফ হলো, তখন এনভায়রনমেন্ট ঠিক আগের অবস্থায় নেই। এনভায়রনমেন্টের টেম্পারেচার আগের চেয়ে কিছুটা হলেও বেশি। দিস প্রসেস ইজ নট রিভার্সেবল। তাহলে আমাদের রিভার্সেবল প্রসেস হতে গেলে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস দুটোই ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে গিয়ে আবার ইনিশিয়াল স্টেটে ব্যাক করতে পারবে। কিন্তু আমরা বাস্তবে যত ধরনের প্রসেস দেখি সবই বেসিক্যালি ইরিভার্সিবল প্রসেস। বেসিক্যালি বাস্তবে আমরা কোনো রিভার্সিবল প্রসেস দেখি না। এখন যদি রিভার্সিবল প্রসেস হতে গেলে কি কি কন্ডিশন অ্যাকচুয়ালি মেনটেন করতে হয়? রিভার্সিবল প্রসেস হতে গেলে 1 নম্বর হচ্ছে কোয়াজি স্ট্যাটিক হতে হবে, 2 নম্বর হচ্ছে কোনো ফ্রিকশন থাকা যাবে না। এখন কোয়াজি স্ট্যাটিক বলতে আমরা কি বুঝি? কোয়াজি স্ট্যাটিক সম্পর্কে বলার আগে আমার মনে হয় প্রেসার এবং ভলিউম সম্পর্কে আমাদের একটু আলোচনা করা দরকার। আমরা কোনো একটা গ্যাসের প্রেসার বা ভলিউমকে আমরা কিভাবে ডিফাইন করি?
ধরলাম একটা কন্টেইনারে আমাদের কিছু গ্যাস আছে এবং এই গ্যাস এই পিস্টনের উপর পি প্রেসার দিচ্ছে এবং বাইরে থেকে আমি এই পিস্টনের উপর পি প্রেসার দিচ্ছি এবং পুরো সিস্টেমটি একটি ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের সিস্টেমের কোনো পরিবর্তন হচ্ছে না, প্রেসার যা ছিল তাই থাকবে, ভলিউমও যা ছিল তাই থাকবে। এখন বেসিক্যালি আমরা ইকুইলিব্রিয়াম পজিশনেই আমরা অ্যাকচুয়ালি গ্যাসের ভলিউম প্রেসার কি আমরা ডিফাইন করতে পারবো। কেননা যদি এমন হয় যে একটি সিলিন্ডারের ভিতর কিছু গ্যাস আছে এবং আমরা যেটা করলাম যে আমরা পিস্টনটাকে হঠাৎ করে উপরে উঠিয়ে ফেললাম, তাহলে যেটা হলো এখানে একটি ভ্যাকুয়াম তৈরি হলো এবং অবভিয়াসলি এই সিস্টেমটি ইকুইলিব্রিয়ামে নেই, কারণ যত সময় যাবে তত হচ্ছে আমাদের এই গ্যাসগুলো এই ভ্যাকুয়ামের ভিতর ছড়িয়ে পড়বে এবং কারণ আমাদের সিস্টেম সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে এই ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রেসার বা ভলিউম ডিফাইন করতে পারছি না। আমরা প্রেসার বা ভলিউম ডিফাইন করতে পারবো তখনই যখন একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, তখন আমরা এক্সটার্নালি কি পরিমাণ আমাদের প্রেসার অ্যাপ্লাই করলে আমাদের সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে সেটাই হচ্ছে আমাদের গ্যাসের প্রেসার, এবং ওই সময় আমাদের এই সিলিন্ডারের ভলিউম যেটা সেটাই হচ্ছে আমাদের গ্যাসের ভলিউম। তো এখন ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় আমরা পিভি ডায়াগ্রামে পয়েন্ট প্লট করতে পারি। এটা ধরলাম যে ভলিউম, এটা হচ্ছে প্রেসার। এখন কোনো একটা সিচুয়েশনে প্রেসার ছিল এতটুকু, ভলিউম ছিল এতটুকু, আমরা এই পয়েন্টটা প্লট করলাম। এখন আমরা পিস্টনটাকে অল্প একটু উপরে উঠিয়ে নিলাম, খুবই সামান্য উপরে উঠিয়ে নিলাম। আমরা খুব স্লোলি, খুব অল্প পরিমাণে এই পিস্টনটাকে উপরে উঠলাম এবং তারপর এই গ্যাস মলিকুলগুলো আর একটু ছড়িয়ে গেল এবং ডেনসিটি অবভিয়াসলি একটু কমে গেল এবং এই সিস্টেমটি আবারও ইকুইলিব্রিয়ামে পৌঁছল। এবং ধরে নিলাম যে এই প্রসেসটা আইসোথার্মাল প্রসেস এবং ভলিউম বাড়ানোর কারণে প্রেসার অবশ্যই কমে যাবে এবং ভলিউম এই যে অল্প একটু বাড়ালাম, খুবই স্লোলি অল্প একটু বাড়ালাম এবং সিস্টেম আবার ইকুইলিব্রিয়ামে পৌঁছলো। সো তার মানে আমাদের এই যে এখনকার যে সিচুয়েশন, এখন আমাদের ভলিউম জাস্ট সামান্য একটু বেশি হবে এবং প্রেসার অল্প একটু কম হবে। আগের পয়েন্ট ছিল এটা, এখন আমাদের নতুন পয়েন্ট হচ্ছে এটা। একইভাবে আমি পিস্টনটিকে আরেকটু উপরে উঠালাম, ভলিউম আরেকটু বাড়লো এবং আবার সিস্টেমটি ইকুইলিব্রিয়ামে পৌঁছলো। আচ্ছা, এখানে আর একটা কথা আমাদের বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মানেই হচ্ছে আমাদের পুরো গ্যাসের প্রত্যেকটা জায়গায় ডেনসিটি, প্রেসার এগুলো একই রকম হবে। যদি আমাদের এমন হতো যে এখানে হচ্ছে পিস্টনটিকে খুব দ্রুত আমি অনেক উপরে উঠিয়ে নিলাম, তাহলে গ্যাসগুলো সব এই জায়গাতেই থাকতো এবং এখানে থাকতো হচ্ছে ভ্যাকুয়াম। সো তাহলে যেটা হতো, এখানে হচ্ছে গ্যাসের ডেনসিটি বেশি, এখানে গ্যাসের ডেনসিটি 0, এখানে গ্যাসের প্রেসার বেশি এবং এখানে যেহেতু ভ্যাকুয়াম এখানে কোনো প্রেসার নেই। তো তাহলে পুরো সিস্টেমটি ইউনিফর্ম নয় এবং ইউনিফর্ম নয় জন্যে এই সিস্টেমটি সময়ের সাথে পরিবর্তিত হতে থাকবে, অর্থাৎ এই গ্যাসগুলো এই চারিদিকে এই ভ্যাকুয়ামে ছড়িয়ে যেতে থাকবে। সো ইন দিস কেসেস আমরা প্রেসার বা ভলিউম ডিফাইন করতে পারি না এবং এই প্রসেসগুলোর ক্ষেত্রে আমরা এরকম পিভি ডায়াগ্রামে পয়েন্ট প্লট করতে পারবো না। তো আমরা এইভাবে আস্তে আস্তে পিস্টনটিকে উপরে উঠাতে থাকলাম এবং পয়েন্ট ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পর এইভাবে একটা একটা করে পয়েন্ট প্লট করতে থাকলাম। এখন আমরা যদি প্রসেসটা খুবই স্লোলি আগাতে থাকি তাহলে পয়েন্টগুলো খুবই কাছাকাছি আসতে থাকবে এবং আমরা আলটিমেটলি যেটা পাবো একটা এরকম লাইন পাবো, যেটা হচ্ছে আইসোথার্মাল কার্ভ। আমরা এখন যে প্রসেসটির কথা বললাম, অর্থাৎ খুবই স্লোলি আমরা পিস্টনটিকে উপরে উঠলাম এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে ছিল। এই প্রসেসটাকে আমরা বলবো কোয়াজিস্ট্যাটিক প্রসেস। এবং কোয়াজিস্ট্যাটিক প্রসেসের ক্ষেত্রে আমরা এভাবে পিভি ডায়াগ্রামে এরকম একটা গ্রাফ আঁকতে পারবো। কিন্তু যদি আমাদের কোয়াজিস্ট্যাটিক প্রসেস না হয়ে
খুব দ্রুত যদি আমাদের প্রসেসটা ঘটতো তাহলে ইনিশিয়ালি একটা পয়েন্ট পেতাম, ইনিশিয়াল পয়েন্ট, এবং ফাইনালি প্রসেসটা ঘটার পরে সিস্টেম যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছলো তখন আবার প্রেসার ভলিউম আমরা মেজার করতে পারবো। সো ফাইনাল একটা পয়েন্ট পাবো, কিন্তু ইন বিটুইন কি ঘটেছে, ইন বিটুইন কিন্তু আমাদের প্রেসার বা ভলিউম, সিস্টেমের প্রেসার ভলিউম ডিফাইন্ড না। সো সেই ক্ষেত্রে আমরা এরকম কোনো গ্রাফ আঁকতে পারবো না। সো এটা হচ্ছে আমাদের গেল কোয়াজিস্ট্যাটিক প্রসেস। এবং ফ্রিকশনলেস কি এটা আমরা সহজেই বুঝতে পারি। এখানে পিস্টনের ভিতর কোনো ফ্রিকশন হবে না, কারণ ফ্রিকশন হলে আমাদের হিট তৈরি হয় এবং এনট্রপি বৃদ্ধি পায়। তো যাই হোক, রিভার্সিবল প্রসেস হতে গেলে কোয়াজিস্ট্যাটিক হতে হবে এবং ফ্রিকশনলেস হতে হবে, কিন্তু আমরা বাস্তবে যত প্রসেসই দেখি কোনোটি পারফেক্টলি কোয়াজিস্ট্যাটিক বা ফ্রিকশনলেস না। তো যার জন্য আমাদের আমরা বাস্তবে যত প্রসেসই দেখি সবই ইরিভার্সিবল প্রসেস। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা ধরলাম আমাদের একটি অবজেক্ট আছে যেটার টেম্পারেচার TL এবং আরেকটা অবজেক্ট আছে যেটার টেম্পারেচার TH, এবং লেটস সে TH ইজ গ্রেটার দেন TL। তাহলে যেটা হবে, এদেরকে থার্মাল কন্ট্যাক্টে রাখলে TH থেকে TL এ হিট ট্রান্সফার হবে। এখন এই প্রসেসটি কি কোয়াজিস্ট্যাটিক? নো, কারণ এখানে আমাদের সিস্টেমটি ইকুইলিব্রিয়ামে নেই। আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে এখানে কন্টিনিউয়াসলি হিট ফ্লো হচ্ছে, অর্থাৎ সিস্টেম কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। কোয়াজিস্ট্যাটিক হতে গেলে সিস্টেমকে প্রতি মুহূর্তে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। এবং আমরা আরেকটি জিনিস খুব সহজেই চেক করতে পারি যে যদি একটি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে হিট ফ্লো করে, এই প্রসেসটা অবশ্যই রিভার্সিবল নয়। কারণ আমরা জানি কখনো এই ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে আমরা হিট ট্রান্সফার করতে পারবো না এক্সটার্নাল কোনো ওয়ার্ক ডান ছাড়া, অর্থাৎ এর বিপরীত প্রসেস সম্ভব নয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু প্রসেসটি কোয়াজিস্ট্যাটিক নয়, সুতরাং এই প্রসেসটি ইরিভার্সিবল। সো অবভিয়াসলি আমাদের এখানে যেহেতু এটা একটি ইরিভার্সিবল প্রসেস, অবভিয়াসলি ds ইজ গ্রেটার দ্যান 0। এখন আমরা ds কিভাবে মেজার করব? ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমাদের তো এনট্রপি মেজার করার কোনো ফর্মুলা নেই, কিন্তু তারপর আমরা এনট্রপি মেজার করতে পারি। কেননা এনট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন, অর্থাৎ আমরা যদি ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট বলে দেই, অর্থাৎ ইনিশিয়াল প্রেসার ভলিউম টেম্পারেচার এবং ফাইনাল প্রেসার ভলিউম টেম্পারেচার বলে দেই, তাহলে যেই প্রসেসের ভিতর দিয়েই ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাক না কেন, সবসময় এনট্রপি চেঞ্জ একই রকম হবে। অর্থাৎ এনট্রপি শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করে, কোন প্রসেসে ব্যাপারটা ঘটলো তার উপর ডিপেন্ড করে না। ইন দ্য কন্ট্রারি, ওয়ার্ক ডান কিন্তু প্রসেসের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোন পাথে এই প্রসেসটা ঘটলো তার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আমরা ধরলাম যে পিভি ডায়াগ্রামে এটা হচ্ছে প্রেসার ভলিউম, ইনিশিয়াল স্টেট ছিল এখানে, ইনিশিয়াল প্রেসার ছিল এতটুকু, ভলিউম ছিল এতটুকু, কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে সিস্টেমটা গেল এবং ফাইনাল প্রেসার হলো এতটুকু এবং ভলিউম হলো এতটুকু। এখন যদি আমরা জানি W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন PdV, তার মানে হচ্ছে ধরলাম যে এই পয়েন্ট থেকে এই পাথে এই ফাইনাল স্টেটে গেল, তাহলে ওয়ার্ক ডানটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, অর্থাৎ এতটুকু। কিন্তু আবার যদি এই পাথে যদি যেত তাহলে ওয়ার্ক ডান হতো এতটুকু, অর্থাৎ ওয়ার্ক ডান আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক ডানটা পাথের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা যদি বলে দেই ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট যদি বলে দেই, তাহলে যেই পাথেই যায় না কেন আমাদের এনট্রপি চেঞ্জ সব ক্ষেত্রেই একই রকম হবে। তাহলে এনট্রপি ইজ এ স্টেট ফাংশন, ইট ডাজ নট ডিপেন্ড অন পাথ। সো তাহলে আমরা এখানে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট জানি, ইন বিটুইন কি ঘটেছে সেটা আমরা পিভি ডায়াগ্রামে প্লট করতে পারবো না, কেননা ইন বিটুইন যেটা ঘটেছে সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল না, সেটা কোনো কোয়াজিস্ট্যাটিক প্রসেস ছিল না।
সো তার জন্য আমরা পিভি ডায়াগ্রামে এই প্রসেসটাকে প্লট করতে পারবো না, বাট ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট আমরা জানি। এখন আমরা কোনো একটা রিভার্সিবল পাথ দিয়ে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাব, এবং আমরা যেহেতু রিভার্সিবল পাথের জন্য এন্ট্রপি পরিবর্তন আমরা জানি ডি এস ইকুয়াল টু ডি কিউ বাই টি, সুতরাং এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ওই রিভার্সিবল পাথের জন্য এন্ট্রপির পরিবর্তন ক্যালকুলেট করব, এবং যেহেতু এন্ট্রপি একটা স্টেট ফাংশন, সুতরাং ওই এন্ট্রপির চেঞ্জটাই হবে ওই ইরিভার্সিবল পাথের জন্য এন্ট্রপির চেঞ্জ। এখন কথা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভলিউম ছিল ভিআই, প্রেসার ছিল পিআই, টেম্পারেচার ছিল টি, এবং ফাইনাল ভলিউম অবশ্যই ভিএফ, যেহেতু পুরো সিলিন্ডারের ভলিউম জুড়ে এই গ্যাসটি ছড়িয়ে গেছে, কিন্তু প্রেসার কত, টেম্পারেচার কত। সো পিএফ টিএফ এটা আমাদের বের করতে হবে। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের এখানে ডিকিউ হচ্ছে 0, এবং আমরা জানি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু ডিকিউ। এখানে ডিইউ হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ডিডব্লিউ হচ্ছে ওয়ার্ক ডান, এবং ডিকিউ হচ্ছে কি পরিমাণ হিট আদান প্রদান হয়েছে। তো এখানে ডিকিউ 0, সো ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু 0। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা যখন একটা সিলিন্ডার ধরলাম, এখানে একটা পিস্টন আছে এবং এতে কিছু গ্যাস আছে, এবং পিস্টনটিকে খুব স্লোলি আমরা যদি সামনের দিকে এগিয়ে নিই, তখন কি হয়, এখানে এই গ্যাস কর্তৃক এই পিস্টনের উপর প্রেসার, পি পরিমাণ প্রেসার অ্যাপ্লাইড হচ্ছে, এবং এই পিস্টনের ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, তাহলে ফোর্স হচ্ছে এখানে এই পিস্টনের উপর ফোর্স এফ ইজ ইকুয়াল টু পি টাইমস এ, এবং এই পিস্টনটি যদি ডেল্টা এক্স পরিমাণ সামনে এগিয়ে যায়, তাহলে ওয়ার্ক ডান ডিডব্লিউ ইকুয়াল টু এফ টাইমস ডেল্টা এক্স। এই পিস্টনের উপর ফোর্স হচ্ছে এফ এবং পিস্টনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা এক্স, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডেল্টা এক্স, অথবা পি এ ডেল্টা এক্স। এ ডেল্টা এক্স হচ্ছে চেঞ্জ ইন ভলিউম, তাহলে এটা লিখতে পারি আমরা পি ডেল্টা ভি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যেটা করছি, এখানে আমাদের পিস্টনটি এখানে ছিল প্রথমে, এখানে কিছু গ্যাস ছিল, তারপর আমরা খুব দ্রুত গ্যাস এক্সপ্যান্ড করার আগেই আমরা পিস্টনটিকে এখানে নিয়ে আসলাম। তাহলে পিস্টনটি যখন এই পজিশন থেকে এই পজিশনে আসলো, যখন ধরলাম যে পিস্টনটি এখান থেকে এখানে আসার সময় কোনো একটা মুহূর্তে হয়তো পিস্টনটি এখানে ছিল, তখন এই পিস্টনের উপর প্রেসার বা ফোর্স কত। এখানে কিন্তু এখানে যেহেতু ভ্যাকুয়াম, এখানে কোনো গ্যাস পার্টিকেল নেই, সুতরাং এই পিস্টনের উপর এখনো এই মোমেন্টে ফোর্স 0। তো যেহেতু ফোর্স 0, তার মানে এই পিস্টনের যে ওয়ার্ক ডান সেটাও 0। সো আমরা যে পিস্টনটা এখান থেকে এখানে নিয়ে আসলাম, তাতে আমাদের কোনো ওয়ার্ক ডান হলো না, সুতরাং এখানে আমাদের ডিডব্লিউ হবে 0। সো ডিডব্লিউ 0, তো তাহলে আমরা পাচ্ছি ডিইউ ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হবে না। আমরা জানি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার ইন্টারনাল এনার্জির উপর ডিপেন্ড করে, এবং মানে টেম্পারেচার is proportional to internal energy for ideal gas. So dt equal to 0. So তার মানে আমাদের ফাইনাল টেম্পারেচার TF, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়াল টেম্পারেচারের সমান, অর্থাৎ T। এখানে আরেকটা কথা আমরা বলে নিই, আমরা যে বলি গ্যাসের যে প্রেসার বা গ্যাস যে এখানে পিস্টনের উপর ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, এখানে গ্যাসের যে মলিকুলগুলো আছে, এই মলিকুলগুলো এসে
এই পিস্টনের উপর ধাক্কা খেয়ে আবার ফেরত যাচ্ছে। তো এই যে ধাক্কা খাচ্ছে তখন এই পিস্টনের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং সেই ফোর্সের কারণে ওয়ার্ক ডানটা হচ্ছিল আমাদের ইকুয়াল স্ট্যাটিক প্রসেসের ক্ষেত্রে। কিন্তু এখানে আমাদের যেটা হলো পিস্টনটিকে এই ধাক্কা খাওয়ার আগেই কিন্তু আমরা এখান থেকে সরিয়ে আমরা এখানে নিয়ে আসলাম। ইন বিটুইন কিন্তু এই পিস্টনটি এই গ্যাসের কোনো পার্টিকেলের সাথে ধাক্কা খায়নি, সুতরাং গ্যাসে এই পিস্টনের উপর কোনো ফোর্স অ্যাপ্লাইড হয়নি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডান 0। তাহলে আমরা যেটা দেখলাম জুল ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে ডিইউ 0, ডিডব্লিউ 0 এবং ডিকিউ তো অবভিয়াসলি 0। তো তাহলে আমাদের পিআই ভিআই ইজ ইকুয়াল টু ছিল আমাদের এন, ধরলাম যে আমাদের নাম্বার অফ মোলস এন আর টি, এবং ফাইনাল প্রেসার ধরলাম পিএফ, এবং ফাইনাল ভলিউম হচ্ছে ভিএফ, এবং যেহেতু ফাইনাল টেম্পারেচারও টি, সো পিএফ ভিএফ ইকুয়াল টু এনআরটি ইকুয়াল টু পিআই ভিআই। তো এখান থেকে আমরা পাচ্ছি পিএফ ইকুয়াল টু পিআই ভিআই ডিভাইডেড বাই ভিএফ। সো তাহলে আমাদের যেটা দাঁড়ালো, আমাদের ইনিশিয়াল স্টেট ছিল পিআই ভিআই টি ইনিশিয়াল স্টেট, এবং ফাইনাল স্টেট হলো পিএফ ভিএফ টি। এখন আমাদের জুল ফ্রি এক্সপানশনের যে প্রসেসটা ছিল সেটা ছিল হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। এখন আমরা এই ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাব একটা রিভার্সিবল প্রসেসের মাধ্যমে। সো রিভার্সিবল প্রসেসটা কি হতে পারে? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার সমান। সো তাই যদি হয় তাহলে আমরা ধরে নিলাম একটি আইসোথার্মাল প্রসেসের মাধ্যমে ইনিশিয়াল স্টেট থেকে এই ফাইনাল স্টেটে আমরা যাব, এবং আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসের মাধ্যমে। সো আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস যদি হয়, সো ইন বিটুইন এই প্রসেসের মাঝখানে যদি কোনো একটা মোমেন্টে প্রেসার হয় পি এবং ভলিউম হয় ভি, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এবং ওয়ার্ক ডান ডিডব্লিউ, integration dw, integration p dv, so p is equal to nRT by v, so যেহেতু t constant, so nRT dv by v, p এর জায়গায় আমরা nRT by v ইউজ করেছি, এবং nRT যেহেতু constant in this process, so এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি, এবং ইনিশিয়াল ভলিউম হচ্ছে vi, ফাইনাল ভলিউম হচ্ছে vf, তাহলে আমরা পাচ্ছি nRT ln vf by vi। এবং আইসোথার্মাল প্রসেসের জন্য ডেল্টা ইউ হচ্ছে 0, কারণ আইসোথার্মাল প্রসেসে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হবে না, কারণ ইন্টারনাল এনার্জি হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা পাচ্ছি ডেল্টা কিউ আমাদের এই রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের জন্য ডেল্টা কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা ইউ হচ্ছে 0 এবং ডেল্টা ডাব্লিউ আমরা হিসাব করেছি nRT ln vf by vi, so delta q equal to এটা, এবং তাহলে আমরা পাচ্ছি ds equal to dq by t, এবং এখানে t যেহেতু কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি ডেল্টা s equal to delta q by t, এবং ডেল্টা q হচ্ছে nRT ln vf by vi, so এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো t ক্যান্সেল হয়ে যাবে nr ln vf by vi। সো এটাই হচ্ছে আমাদের সো এটা আমরা যেটা ক্যালকুলেট করলাম আইসোথার্মাল প্রসেসের জন্য আমরা একই ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাচ্ছি, এবং এই আইসোথার্মাল প্রসেসের ভিতর দিয়ে গেলে, এবং যেটি অবশ্যই একটা রিভার্সিবল প্রসেস, আমরা ডিকিউ ইকুয়াল টু ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি সূত্র অ্যাপ্লাই করে আমরা এন্ট্রপি পরিবর্তন ক্যালকুলেট করলাম,
এবং যেহেতু আমরা জানি এন্ট্রপি হচ্ছে স্টেটের উপর ডিপেন্ডেন্ট, স্টেট ফাংশন, সুতরাং অ্যাজ লং এজ আমাদের ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট একই থাকে, সেক্ষেত্রে আমাদের যেই প্রসেসেই যায় না কেন এন্ট্রপির পরিবর্তন একই হবে। তাহলে আমাদের জোল ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে আমাদের এন্ট্রপির চেঞ্জ হচ্ছে nr ln vf by vr।